আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। এই তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট অংশ। এই তুল্যাঙ্ক ভারের উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু আমাদের করতে হবে বা অনেক কিছু আমাদের পড়তে হবে। তো তুল্যাঙ্ক ভার জিনিসটা আমরা 11 অবধি পড়িনি, তুল্যাঙ্ক ভারটা মাধ্যমিক অবধি পড়িনি, এই 11এই আমাদের প্রথম। এই জিনিসটা একটু বুঝতে হবে, কারণ আমরা যে পরে সলিউশন পড়বো, পরে অ্যাসিড বেস রিয়াকশান পড়বো, ইভেন কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি এবং সর্বোপরি আমাদের যে প্র্যাকটিক্যালের টাইট্রেশন যে পোর্শনটা, এই সব এই তুল্যাঙ্ক ভারের উপর ডিপেন্ড করছে। সেই জন্য তুল্যাঙ্ক ভার জিনিসটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে আমাদের। তুল্যাঙ্ক ভার বস্তুটা কি বলেছে, যে কোনো মৌলের কি বলেছে, যে কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন অথবা 8 ভাগ ওজনের অক্সিজেন অথবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন কোনো যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারে তত ভাগ ওজনের সংখ্যাটিকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। কি বলছে, যে কোনো মৌলের যত ভাগ ওজন, সে 1 গ্রাম, 1 ভাগ কেন বলছি, এখানে গ্রাম ট্রামে আমরা সাধারণত হয় না, তুল্যাঙ্ক ভারের আসলে কোনো একক হয় না, একক বিহীন রাশি দেখবো আমরা, তাই গ্রাম ট্রাম যেহেতু নয় সেই জন্য আমরা এখানে ভাগ দিয়ে বলছি। এখন যদি গ্রামে হতো তাহলে কোনো মৌলের যত ভাগ, যত গ্রাম, এত গ্রাম, 1.008 গ্রাম ওজনের হাইড্রোজেন এরকমভাবে বলতাম। তা গ্রাম, কিলোগ্রাম এসব না দিয়ে আমরা ভাগে বলছি, যে কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন আর 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে, অথবা কোনো গঠিত যৌগ থেকে ওই পরিমাণ, মানে 1.008 গ্রাম ওজনের হাইড্রোজেন, 8 গ্রাম ওজনের অক্সিজেন বা 35.5 গ্রাম ওজনের বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে, তত ভাগ ওজনের ওই সংখ্যাটা, তত ভাগ ওজনের যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। তুল্যাঙ্ক ভারের কোনো একক নেই, সেই জন্য সংখ্যাটাই হচ্ছে সেই মৌলের তুল্যাঙ্ক ভার। মানে তুল্যাঙ্ক ভার ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, তুল্যাঙ্ক ভার ইজ ইকাল টু মৌলের ওজন, কোনো একটা মৌলের ওজন ডিভাইডেড বাই প্রতিস্থাপিত অর সংযুক্ত, যেটাই হোক, হাইড্রোজেনের ওজন ইন্টু 1.008। অথবা এটা যদি আমি অক্সিজেনের বিচারে করি, তাহলে মৌলের ওজন, যে মৌলটার তুল্যাঙ্ক ভার আমি বার করতে চাইছি সেই মৌলটার ওজন প্রতিস্থাপিত বা সংযুক্ত অক্সিজেনের ওজন ইন্টু 8, অথবা ক্লোরিনের বিচারে মৌলের ওজন ডিভাইডেড বাই প্রতিস্থাপিত বা সংযুক্ত ক্লোরিনের ওজন ইন্টু 35.5। এইগুলো হচ্ছে তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা, মানে গাণিতিক রূপ আর কি। এইবার কি বলছে, মৌলের ওজন ডিভাইডেড বাই প্রতিস্থাপিত বা সংযুক্ত হাইড্রোজেনের ওজন, বা মৌলের ওজন ডিভাইডেড বাই অক্সিজেনের ওজন, মৌলের ওজন ডিভাইডেড বাই ক্লোরিনের ওজন। তাহলে ওজন মানে কি, গ্রাম। আমরা গ্রামে যদি হিসাব করি, এটাও গ্রাম, আর এটা তো একটা সংখ্যা, এর তার কোনো একক নেই, তাহলে গ্রাম গ্রাম কেটে যাবে। বাট যদি কেজিতে করতাম তাহলে কেজি কেজি কেটে যেত, যদি কেজিতে করতাম কেজি কেজি কেটে যেত।
তাহলে কি হতো, গ্রাম গ্রাম বা কেজি কেজি কেটে গেলে কি উপরে আর নিচে তো একই একক, কেটে গেলে তো কোনো একক থাকে না। সেই জন্য তুল্যাঙ্ক ভার একটা হচ্ছে একক বিহীন রাশি, এর কোনো একক হয় না। কিন্তু আমরা তো একক ছাড়া ঠিক এক্সপ্লেন করতে পারি না, বা একক ছাড়া ঠিক জিনিসগুলোকে আমরা বুঝতে পারি না কোনো কিছু, কারণ আমরা ছোটোবেলা থেকেই পড়েছি যে সবার কিছুর একটা একক আছে। 9 থেকে আমরা শিখেছি একক, মাত্রা, সমস্ত ইয়েরই একক থাকবে, সব কিছুর একক ছাড়া আমরা কোনো কিছু বুঝতে আমাদের খুব অসুবিধা হয়। সেই জন্য আমরা তুল্যাঙ্ক ভারের একক না থাকলেও আমরা গ্রাম তুল্যাঙ্ক দিয়ে তুল্যাঙ্ক ভারের একককে প্রকাশ করি। গ্রাম তুল্যাঙ্ক মানে কারোর যেটা তুল্যাঙ্ক ভার সেটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, কোনো মৌলের তুল্যাঙ্ক ভারকে কোনো মৌলের বোঝার সুবিধার জন্য তুল্যাঙ্ক ভারকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটি সেই মৌলের গ্রাম তুল্যাঙ্ক। এটা আমরা করি কেন? কারণ কোনো একক নেই একটা রাশি, আমরা বুঝবো কী করে? আমাদের কোনো কিছু বুঝতে গেলে একটা এককে না হলে আমরা কোনো কিছু বুঝতে পারি না। সেই জন্য তুল্যাঙ্ক ভারের যেহেতু কোনো একক হয় না, সেই জন্য তুল্যাঙ্ক ভারকে আমরা একটা গ্রাম তুল্যাঙ্কের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করি, যেখানে গ্রাম দিয়ে একক থাকে, তখন আমরা একটু ব্যাপারটা বুঝতে পারি। সেই জন্য আমরা তুল্যাঙ্ক ভারকে গ্রাম তুল্যাঙ্কতে প্রকাশ করি। এবার একটা জিনিস দেখবো, তুল্যাঙ্ক অনুপাত সূত্র। পরীক্ষায় তুল্যাঙ্ক অনুপাত সূত্রটি লেখো, এরকম জিনিস খুব একটা আসে না, কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট। বলছে যে মৌলগুলো যখন নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, তখন মৌলগুলো নিজেদের মধ্যে তুল্যাঙ্ক ভরের অনুপাতে বা তুল্যাঙ্ক ভরের কোনো সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হয়। এটাই নিয়ম। যখন মৌলগুলো যখন যুক্ত হয়ে মৌলগুলি নিজ নিজ তুল্যাঙ্ক ভরের অনুপাতে বা তুল্যাঙ্ক ভরের সরল গুণিতকের অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যদি কখনো এরকম হয় যে কোনো যৌগ থেকে একটি মৌল অপর একটি মৌলকে প্রতিস্থাপিত করে, তবে মৌল দুটি পরস্পরের তুল্যাঙ্ক ভরের সরল গুণিতকে প্রতিস্থাপন করে। মানে যদি দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, দুই বা ততোধিক মৌল, বা কোনো একটা যৌগ আছে সেখান থেকে একটা মৌল আর একটা মৌলকে প্রতিস্থাপিত করতে যায়, তাহলে দেখা যাচ্ছে মৌলগুলো নিজেদের মধ্যে তুল্যাঙ্ক ভরের অনুপাতে যুক্ত হয় বা তুল্যাঙ্ক ভরের সরল গুণিতকের অনুপাতে যুক্ত হয়। আবার একটা মৌল যখন কোনো একটি যৌগ থেকে অন্য একটি মৌলকে প্রতিস্থাপিত করছে, তখনও সেই যে মৌলটা যুক্ত হচ্ছে এবং যে মৌলটাকে প্রতিস্থাপন করছে, তারা নিজেদের মধ্যে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটছে সেটা তুল্যাঙ্ক ভরের অনুপাতে হয় অথবা তুল্যাঙ্ক ভরের সরল গুণিতকের অনুপাতে হয়। এটাই হচ্ছে তুল্যাঙ্ক অনুপাত সূত্রের থেকে বোঝা যায় যে মৌলগুলো যুক্ত হয়ে যৌগ গঠন করার সময় নিজেদের মধ্যে তুল্যাঙ্ক অনুপাতে যুক্ত হচ্ছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার ও পারমাণবিক ওজনের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা দেখতে হবে, এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে বিভিন্ন সময়ে, শুধু এই চ্যাপ্টারে নয় অন্যান্য জায়গাতেও করতে হবে, যে তুল্যাঙ্ক ভার আর পারমাণবিক ওজনের মধ্যে যে সম্পর্কটা। মনে করছি একটা মৌল হচ্ছে ক্যাপিটাল এম, এটাই মনে করছি একটা মৌল রয়েছে, তাই ধরে নিচ্ছি এর পারমাণবিক ওজন, এগুলো সব ধরে নিচ্ছি, পারমাণবিক ওজন এ।
এই এম মৌলটার পারমাণবিক ওজন এ, এই মৌলটার যোজ্যতা, এগুলো সব ধরছি, যোজ্যতা হচ্ছে ক্যাপিটাল ভি, আর এই মৌলটারই তুল্যাঙ্ক ভার ক্যাপিটাল ই। এগুলো আমরা ধরে নিলাম, ধরি কেন? কারণ পারমাণবিক ওজন এ ধরেছি, এ মানে অ্যাটমিক মাস, সেখান থেকে বাংলা যার পারমাণবিক ওজন, সেখানে জন্য এ। যোজ্যতা মানে আমরা জানি ভ্যালেন্সি, সেই জন্য ভি ধরেছি। তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট, সেই জন্য ক্যাপিটাল ই ধরেছি। এগুলো আমি ধরে নিচ্ছি। এবার যোজ্যতা কাকে বলি আমরা? যোজ্যতা মানে হচ্ছে কোনো একটা মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় সেই সংখ্যাটাকে ওই মৌলের যোজ্যতা বলে। কোনো একটি মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় তাকে ওই মৌলের যোজ্যতা বলে। মানে এই মৌলটা এম, এর একটা পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। এই মানে যোজ্যতা মানে কি? কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। তা মৌলটার যোজ্যতা ভি মানে কি? মৌলটার ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণু একটা এম পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। এবার একটা হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোজেন পরমাণুর ওজন হচ্ছে 1.008 গ্রাম ধরে নিচ্ছি। তাহলে পারমাণবিক ওজন যেটা, ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ওজন হচ্ছে ভি ইন্টু 1.008 গ্রামে আর প্রকাশ করছে না, ভি ইন্টু 1.008। এই ভি ইন্টু 1.008 এত ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয়েছে একটা এম পরমাণুর সাথে। সেই একটা এম পরমাণুর ওজন কত? এ, কারণ পারমাণবিক ওজন আমি এ ধরেছি। তাহলে ভি ইন্টু 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয় এ ভাগ ওজনের এম এর সঙ্গে। তাহলে 1 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হবে এ বাই ভি ইন্টু 1.008 ভাগ ওজনের এম, আর একের জায়গায় হচ্ছে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হবে এ ইন্টু 1.008 ডিভাইডেড বাই ভি ইন্টু 1.008। কাটাকাটি হয়ে গেলে থেকে গেল কি? এ বাই ভি। তাহলে ভি ইন্টু 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয়েছে এ ভাগ ওজনের মৌলের সাথে, 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যুক্ত হয়েছে এ বাই ভি ভাগ ওজনের মৌলের সাথে। এবার 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন যে মৌলের সঙ্গে যুক্ত হবে, বা কোনো কোনো যৌগ থেকে যদি 1.008 ভাগ ওজনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে, তাহলে সেটাই তো আর তুল্যাঙ্ক ভার। তাহলে 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন এত ভাগ ওজনের এম মৌলের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এম মৌলের তুল্যাঙ্ক ভার হচ্ছে ই ইজিক্যাল টু, এখান থেকে লিখতে পারি এ বাই বি ভি, অর্থাৎ এ ইজিক্যাল টু আমরা লিখতে পারি ই ইন্টু ভি, অর্থাৎ পারমাণবিক ওজন, কোনো একটা মৌলের পারমাণবিক ওজন ইজিক্যাল টু তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা। তাহলে পারমাণবিক ওজন ইজিক্যাল টু তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা, এইটা হচ্ছে আলটিমেটলি ইকুয়েশনটা। এবার এখান থেকে কিছু কোশ্চেন আসে, সেগুলো প্রমাণ করতে হয়। এইটা হচ্ছে আলটিমেটলি ইকুয়েশনটা। এবার দেখো, এখান থেকে আমরা তাহলে এটাই লিখি, তুল্যাঙ্ক ভার ইজিক্যাল টু পারমাণবিক ওজন বাই যোজ্যতা। এবার ধরে নিচ্ছি যোজ্যতা কারোর 1, তাহলে সেই সকল মৌলের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার ইজিক্যাল টু পারমাণবিক ওজন, যার যোজ্যতা 1 তাদের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার ইজিক্যাল টু পারমাণবিক ওজন। এবার যোজ্যতা তো 1-এর কম হতে পারে না, 0 হতে পারে না, মাইনাস হতে পারে না, 1-এর কম হতে পারে না, হাফ, 3/4 এরকম হতে পারে না। যেহেতু যোজ্যতা একটা সবসময় কি, যেহেতু
যোজ্যতা কি একটা পূর্ণ সংখ্যা, যেহেতু যোজ্যতা একটা পূর্ণ সংখ্যা তাই তুল্যাঙ্ক ভার কখনোই তুল্যাঙ্ক গ্রেটার দেন পারমাণবিক ওজন হতে পারে না। তুল্যাঙ্ক ভার সবসময় লেসার অর ইকুয়াল টু পারমাণবিক ওজন। কারণ যখন যোজ্যতা 1 বেশি তখন তুল্যাঙ্ক ভার পারমাণবিক ওজনের থেকে ছোট, যখন যোজ্যতা 1 তখন তুল্যাঙ্ক ভার পারমাণবিক ওজনের সমান। কিন্তু কখনোই তুল্যাঙ্ক ভার পারমাণবিক ওজনের বেশি হতে পারে না, কারণ যোজ্যতা সবসময় পূর্ণ সংখ্যা, যোজ্যতা কখনোই ভগ্নাংশ হয় না। এবার তুল্যাঙ্ক ভার কি শূন্য হওয়া সম্ভব? ভালো করে বোঝো, তুল্যাঙ্ক ভার কি শূন্য হওয়া সম্ভব? তুল্যাঙ্ক ভার শূন্য হতে গেলে হয় যোজ্যতাকে ইনফিনিটি হতে হয়, অসীম, অথবা পারমাণবিক ওজনকে শূন্য হতে হয়। তুল্যাঙ্ক ভার তখনই শূন্য হতে পারে, তুল্যাঙ্ক ভার তখনই হবে যদি যোজ্যতা ইনফিনিটি হয়, অসীম, অথবা পারমাণবিক ওজন 0 হয়। এখন কারোর যোজ্যতা অসীম হতে পারে না, আমরা তো এত জানি না, আমরা সবসময় দেখেছি ম্যাক্সিমাম যোজ্যতা হয় 8, তার বেশি হতে পারে না। তো কারোর যোজ্যতা অসীম হতে পারে না। আবার পারমাণবিক ওজন, সবটা পরমাণু থাকলে তার ভেতর হয় একটা হলেও প্রোটন আছে, প্রোটন থাকা ছাড়া তো আর পরমাণু হতে পারে না, সেই প্রোটনটার একটা ওজন আছে। আমরা হাইড্রোজেন, সবচেয়ে ছোট পরমাণু কি? হাইড্রোজেন, তার মধ্যে সরল হাইড্রোজেন, তার মধ্যে নিউট্রন হয়তো নেই কিন্তু একটা প্রোটন আছে, সেই প্রোটনটার একটা ওজন আছে। তাহলে পারমাণবিক ওজন কখনো শূন্য হতে পারে না। আর যোজ্যতা আমরা জানি ম্যাক্সিমাম 8 হতে পারে, মানে যোজ্যতাও কখনো ইনফিনিটি বা অসীম হতে পারে না। যেহেতু হতে পারে না তাই তুল্যাঙ্ক ভারও কখনোই 0 হবে না, তুল্যাঙ্ক ভার সবসময় একটা 0-র বেশিই হবে। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশন, এই কন্ডিশনগুলো আসে যে পারমাণবিক ওজন ইজিক্যাল টু তুল্যাঙ্ক ভার ইন্টু যোজ্যতা, ইকুয়েশন থেকে এই কোশ্চেনগুলো আসে। যে প্রথমে একটা কোশ্চেন থাকতে পারে যে পারমাণবিক ওজন কখন তুল্যাঙ্ক ভারের সমান হবে, তখন এইটা। কখনো হতে পারে যে তুল্যাঙ্ক ভার কি পারমাণবিক ওজনের থেকে বেশি হয়, তখন বলবে না, কখনোই বেশি হয় না, কারণ তুল্যাঙ্ক ভার যোজ্যতা পূর্ণ সংখ্যা, তাই তুল্যাঙ্ক ভার পারমাণবিক ওজনের থেকে হয় কম হবে অথবা সমান হবে। আবার হতে পারে একটা কোশ্চেন দিতে পারে যে তুল্যাঙ্ক ভার কি 0 হতে পারে, তবে না, কখনোই 0 হতে পারে না, কারণ পারমাণবিক ওজন তাহলে শূন্য হতে হয় অথবা যোজ্যতাকে ইনফিনিটি হতে হয়। এইগুলো থাকতে পারে। অথবা একটা কোশ্চেন আসতে পারে যে একাধিক তুল্যাঙ্ক ভার দেখা যায় কি, কোনো একটা মৌলেরই একাধিক তুল্যাঙ্ক ভার দেখা যায় কি? হ্যাঁ, দেখা যায়। কোনো মৌলের পারমাণবিক ওজন এটা কনস্ট্যান্ট, কোনো একটা মৌলের পারমাণবিক ওজন কনস্ট্যান্ট, কিন্তু যোজ্যতা তো একাধিক হতে পারে। যেমন আমরা দেখেছি আয়রনের দুটো যোজ্যতা 2, 3, কিন্তু আয়রনের পারমাণবিক ওজন তো কনস্ট্যান্ট 55.85। কপারের একাধিক যোজ্যতা 1, 2। তাহলে যোজ্যতা, যাদের একাধিক যোজ্যতা আছে সেই সকল মৌল, সাধারণত ডিএল ব্লক এলিমেন্ট, সাধারণত ট্রানজিশন এলিমেন্টগুলোর ক্ষেত্রে এরকম দেখা যায়, ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে, যাতে সন্ধিগত মৌলের ক্ষেত্রে যাদের একাধিক যোজ্যতা আছে তাদের তুল্যাঙ্ক ভার একাধিক হবে। কারণ পারমাণবিক ওজন যাই থাকুক, যোজ্যতা দুটো হলে একটা যৌগে যে যোজ্যতাটা ব্যবহার করবে সেই যোজ্যতা অনুযায়ী তুল্যাঙ্ক ভার, অন্যটা একটা যৌগে যদি সেই মৌলটা অন্য কোনো যোজ্যতা নিয়ে থাকে তাহলে সেই অনুযায়ী তার তুল্যাঙ্ক ভার ওখানে চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য একাধিক তুল্যাঙ্ক ভার হওয়া সম্ভব, কারণ তুল্যাঙ্ক ভার পারমাণবিক ওজন আর যোজ্যতার উপর নির্ভর করে। পারমাণবিক ওজন কোনো মৌলের কনস্ট্যান্ট হলেও একাধিক যোজ্যতা থাকার জন্য একাধিক তুল্যাঙ্ক ভার হওয়া সম্ভব। আর অনেক সময় কোশ্চেন আছে আরেকটা, এটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে পারমাণবিক ওজন এই তুল্যাঙ্ক ভারের সঙ্গে যোজ্যতার সম্পর্ক কী, তখন বলবে তুল্যাঙ্ক ভার ভ্যারিসাস 1 যোজ্যতা, মানে তুল্যাঙ্ক ভার যোজ্যতার ব্যস্তানুপাতিক। যোজ্যতা বাড়লে মৌলের তুল্যাঙ্ক ভার সাধারণত কমে কোনো একটি নির্দিষ্ট মৌলের, কারণ পারমাণবিক ওজন নির্দিষ্ট, আর যোজ্যতা কমলে তার তুল্যাঙ্ক ভার বাড়ে।
আচ্ছা, এবার দেখবো অ্যাসিড আর বেসে, কোনো অ্যাসিড বা বেসের তুল্যাঙ্ক ভার আমরা কী করে মাপ। তো অ্যাসিডের ক্ষেত্রে কী বলছে, যে কোনো একটা অ্যাসিডের যত ভাগ ওজনে 1 ভাগ ওজনের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, তত ভাগ ওজনের ওই অ্যাসিড, তত ভাগ ওজনের সংখ্যাটা হচ্ছে ওই অ্যাসিডের তুল্যাঙ্ক ভার। মানে খুব স্বাভাবিক ব্যাপার, একটা অ্যাসিডের ভেতর পারমাণবিক ওজন তার যা আণবিক ওজন তার যা তাকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করলেই অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বেরোয়। যেমন আমার যদি সালফিউরিক অ্যাসিড হয় H2SO4, তাহলে H2SO4 এর আণবিক ওজনকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কত আছে, 2, এই 2 দিয়ে ভাগ করলেই তার তুল্যাঙ্ক ভার বেরোবে। তাই H2SO4 আণবিক ওজন কত, হাইড্রোজেনের জন্য 1 করে হচ্ছে 2টো হাইড্রোজেন 2, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে এক একটা 16, 4 /2, এটা করলে আসবে 98 /2 49। এবার গ্রামে বার করলে গ্রাম আণবিক ওজন, না হলে 49। তেমনই যদি আবার এটা সালফিউরিক অ্যাসিড না হয় অ্যাসিটিক অ্যাসিড হয়, এই তাহলে এইখানে অ্যাসিটিক অ্যাসিড যখন ভাঙে তখন ঠিক এরকমভাবে ভাঙে, এই তার মানে এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনযোগ্য নয়, শুধু এই একটা হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য। তাহলে এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার = আণবিক ওজন বাই 1, কারণ একটা হাইড্রোজেন আছে প্রতিস্থাপনযোগ্য। এবার আণবিক ওজন কত এর, 12, 3টে হাইড্রোজেনের জন্য 3, আবার একটা 12 কার্বনে, 2টো অক্সিজেনের জন্য 32, আর এই হাইড্রোজেনটার জন্য 1 /1। তাহলে 24, 3 × 27, 28, 28 আর 32 মানে হচ্ছে 60। তাহলে এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 60। এই আণবিক ওজনই এর তুল্যাঙ্ক ভার। তাহলে কি বলছে, যে কোনো একটা অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার মানে হচ্ছে তাই অ্যাসিডের যেটা আণবিক ওজন তাকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করলেই অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বেরোয়। তেমনই যদি ক্ষার হয় কোনো, তা সেক্ষেত্রে তাদের তুল্যাঙ্ক ভার হচ্ছে সেই আণবিক ওজন ডিভাইডেড বাই প্রতিস্থাপনযোগ্য OH এর সংখ্যা। OH মানে OH মূলকের সংখ্যা। এই OH মূলকের সংখ্যা দিয়ে ভাগ করলে এই OH মূলক বা হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, এরকে বলা হয় অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, আর প্রতিস্থাপনযোগ্য OH এর সংখ্যা একে বলা হয় ক্ষারের অম্লগ্রাহিতা। তো আণবিক ওজনকে প্রতিস্থাপনযোগ্য এই OH এর সংখ্যা দিয়ে ভাগ করলে তার আণবিক ওজন বেরোবে। তো আমি একটা দেখাচ্ছি, সেক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তো আমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দেখাচ্ছি। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের প্রতিস্থাপনযোগ্য OH আছে 2টো, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে এর আণবিক ওজন তুল্যাঙ্ক ভার আণবিক ওজন বাই 2 হবে। আণবিক ওজন ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 40 প্লাস OH 2 ইন্টু OH মানে হচ্ছে 16 আর একে 17 /2, তার মানে 40 প্লাস 34/2 মানে 74/2, তার মানে এটা হবে 37। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক ভার হচ্ছে 37। আণবিক ওজন 74, কিন্তু আণবিক ওজনকে তার প্রতিস্থাপনযোগ্য OH 2টো আছে, 2 দিয়ে ভাগ করলে 37 হচ্ছে। এবার একে গ্রামে প্রকাশ করতে চাইলে গ্রাম হবে। তাহলে এইভাবে অ্যাসিড বা বেসের তুল্যাঙ্ক ভারগুলোকে নির্ণয় করা যায়। এবার আমরা দেখবো জারক আর বিজারকের তুল্যাঙ্ক ভার। জারক আর বিজারকের তুল্যাঙ্ক ভার। প্রথমে দেখি জারক। জারক মানে কি, যে অপরকে জারিত করে। অপরকে জারিত করলে কি হয়, অপরকে জারিত করছে, তার মানে নিজে বিজারিত হচ্ছে। নিজে বিজারিত হচ্ছে মানে কি, নিজে বিজারিত মানে হচ্ছে মানে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে। জারকের তুল্যাঙ্ক ভার যখন আমরা মাপি, জারকের তুল্যাঙ্ক ভার যখন আমরা করব,
জারকের তুল্যাঙ্ক ভার, তার মানে কি হবে, জারকের যেটা আণবিক ওজন তাকে গৃহীত ইলেকট্রন সংখ্যা, যে কটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, গৃহীত ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করব যখন, তখনই তার তুল্যাঙ্ক ভার বেরিয়ে যাবে। যেমন আমি ধরে নিচ্ছি একটা বিক্রিয়া এরকম ছিল যে KMnO4 বিজারিত হয়েছে, KNO4 নিজে হয়েছে, বিজারিত হয়েছে, অন্য KNO4 হচ্ছে একটা তীব্র জারক পদার্থ। আমরা দেখব KMnO4 আর K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে তীব্র জারক পদার্থ। আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন দেখব। আমি এইটার কথা বাদ দিচ্ছি এখন। KMnO4 ছিল, সে অপরকে জারিত করেছে, নিজে বিজারিত হয়ে KMnO4 থেকে ম্যাঙ্গানাস সালফেট তৈরি করেছে। এইটা করাতে গিয়ে দেখা যাচ্ছে সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, 5টা ইলেকট্রন গ্রহণ করছে এই ঘটনাটা ঘটাতে গিয়ে। তাহলে সেই অবস্থায় KMnO4 হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, মানে একটা জারক পদার্থ। এর যখন আমি তুল্যাঙ্ক ভার বার করব, তখন কি হবে, এর আণবিক ওজন যা আছে তাকে গৃহীত ইলেকট্রন সংখ্যা, 5টা ইলেকট্রন গ্রহণ করেছে তাই 5 দিয়ে ভাগ করে দেবো। এই আণবিক ওজন কি, পটাশিয়ামের আণবিক ওজন হচ্ছে পারমাণবিক ওজন 39, ম্যাঙ্গানিজের হচ্ছে পটাশিয়ামের 39, ম্যাঙ্গানিজের হচ্ছে 55, আর 4টে অক্সিজেন 16 ডিভাইডেড বাই 5, এই করলে 158/5 হচ্ছে। তাহলে ওই 36 হচ্ছে KMnO4 এর তুল্যাঙ্ক ভার। 31.6, এটা হবে 31.6, এর হচ্ছে তুল্যাঙ্ক ভার। তাহলে এই হচ্ছে তুল্যাঙ্ক ভারের হিসাবগুলো, যে জারকের তুল্যাঙ্ক ভার হবে কি, জারকের যেটা আণবিক ওজন তাকে তার ইলেকট্রন সংখ্যা, গৃহীত ইলেকট্রন সংখ্যা, যে কটা ইলেকট্রন সে গ্রহণ করেছে সেই কটা ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে তার তুল্যাঙ্ক ভার বেরোবে। সেরকম যখন বিজারক পদার্থ আসবে, বিজারক পদার্থ তার ইলেকট্রন গ্রহণ করে না, সেই ইলেকট্রন বর্জন করে। বিজারক পদার্থ, তাহলে বিজারক পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ হয় না, বর্জন হয়, অপরকে বিজারিত করছে। যখন নিজের জারণ হচ্ছে, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, নিজের যখন জারণ হচ্ছে মানে ওখানে ছিল গৃহীত ইলেকট্রন সংখ্যা, এখানে হবে বর্জিত ইলেকট্রন সংখ্যা। তাহলে বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার হবে আণবিক ওজন ডিভাইডেড বাই বর্জিত ইলেকট্রন সংখ্যা। বর্জিত ইলেকট্রন সংখ্যা, মনে করছি একটা বিক্রিয়া Fe2+ ছিল, সেখান থেকে Fe3+ হয়েছে। তাই Fe3+ হয়েছে মানে কি, দুটো থেকে Fe2+ থেকে Fe3+ হয়েছে মানে তার নিজের জারণ হয়েছে, মানে একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে। তাহলে এই রকম ক্ষেত্রে আণবিক ওজন যা হবে, মানে আণবিক ওজন যেটা হবে তাকে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেটা তার তুল্যাঙ্ক ভার বেরিয়ে যাবে। তাহলে এরকম হচ্ছে ব্যাপারগুলো, যে জারক পদার্থের ক্ষেত্রে তার যে আণবিক ওজন তাকে গৃহীত ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, বিজারক পদার্থের ক্ষেত্রে যার আণবিক ওজন তাকে বর্জিত ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তাহলে তুল্যাঙ্ক ভারটা বেরোয়। এবার তাকে আমরা প্রয়োজনে গ্রামে প্রকাশ করতে পারি। লবণের তুল্যাঙ্ক ভারটা কি, লবণের এবার দেখবো লবণের তুল্যাঙ্ক ভার, এটাই মোটামুটি শেষ হয়ে যাবে। লবণের তুল্যাঙ্ক ভারটা কি, কোনো একটা লবণের আণবিক ওজনকে যদি উপস্থিত ক্যাটায়ন অথবা অ্যানায়ন, দুটো একসাথে নয় কিন্তু, ক্যাটায়ন অথবা অ্যানায়নের যোজ্যতা, অ্যানায়নের মোট যোজ্যতা দিয়ে যদি ভাগ করা যায়, এই মোট যোজ্যতা জিনিসটা কি একটু বোঝাবো। কোনো লবণের তুল্যাঙ্ক ভার হচ্ছে আণবিক ওজনকে উপস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলেই তুল্যাঙ্ক ভার বেরিয়ে আসে। তুল্যাঙ্ক ভার মানে ক্যাটায়ন আর অ্যানায়নের মোট যোজ্যতা, মানে ক্যাটায়ন অ্যানায়নের মোট যোজ্যতা মানে হচ্ছে আণবিক ওজন ডিভাইডেড বাই ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইনটু তার যোজ্যতা। এই যোজ্যতাটা কি, ওই ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জটাই হচ্ছে তখন তার যোজ্যতা, যে মাথার উপর যে চার্জটা থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা।
তাহলে শুধু একসাথে ক্যাটায়ন বা অ্যানায়ন নয়, কিন্তু ক্যাটায়ন অথবা অ্যানায়নের সংখ্যা এবং তার যোজ্যতা বা চার্জ দিয়ে এই গুণফলটাকে আমরা বলছি মোট যোজ্যতা। এই মোট যোজ্যতা দিয়ে যদি আণবিক ওজনকে আমরা ভাগ করি তাহলে লবণের তুল্যাঙ্ক ভার বেরোবে। যেমন আমার একটা উদাহরণ হিসাবে দেখছি, আমাদের কাছে অ্যালুমিনিয়াম সালফেট রয়েছে। ভালো করে বোঝো, অ্যালুমিনিয়াম সালফেটটা যদি আমি ভাঙি তাহলে কী হবে, 2 অণু Al3+ আর 3 অণু SO4 2-। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের এখানে বইয়ে যা রয়েছে, অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ওজন হচ্ছে 342। এবারে যে বলেছে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা, তাহলে ধরে নিচ্ছি আমি ক্যাটায়নের মোট যোজ্যতা। ক্যাটায়নের মোট যোজ্যতা, এবার ক্যাটায়নের মোট যোজ্যতাটা কীরকম, ক্যাটায়নের সংখ্যা ইন্টু ওর যোজ্যতা বা চার্জ। এবার ক্যাটায়নের সংখ্যা কটা, দুটো ক্যাটায়ন, অ্যালুমিনিয়াম তো দুটো বেরিয়েছে, তাহলে ক্যাটায়নের সংখ্যা 2, ওর যোজ্যতা বা চার্জ মাথার উপর কত আছে 3, তাহলে হিসাব করলে 6। ঠিক আছে, যদি ক্যাটায়নের হিসাবে না করে আমি অ্যানায়ন করতাম, অ্যানায়নের মোট যোজ্যতা যদি বার করতাম, তাহলে কি অ্যানায়নের সংখ্যা ইন্টু ওর যোজ্যতা বা চার্জ, যাই হোক। এবার অ্যানায়নের সংখ্যা কত দেখি, অ্যানায়নের সংখ্যা হচ্ছে 3টে, 3 গুণ যোজ্যতা কত বা চার্জ 2, তাহলে সেখানেও 6 হতো। তার মানে ক্যাটায়নের মোট যোজ্যতাও যা হবে অ্যানায়নের মোট যোজ্যতাও তাই হবে। এবার এইটা দিয়ে যদি আণবিক ওজনটাকে আমি ভাগ করি, এই যে আণবিক ওজন, এটা তুল্যাঙ্ক ভার যখন বার করব, তুল্যাঙ্ক ভার আণবিক ওজন হচ্ছে 342, একে যখন আমি 6 দিয়ে ভাগ করব, যেটা দাঁড়াবে 5 6 30, 4 57, এই যে যেটা দাঁড়াবে এইটাই হচ্ছে লবণের তুল্যাঙ্ক ভার। তাহলে লবণের তুল্যাঙ্ক ভার কি, লবণের যেটা আণবিক ওজন তাকে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা ইন্টু তাদের যোজ্যতা বা চার্জ দিয়ে ভাগ করলেই তার তুল্যাঙ্ক ভারটা বেরিয়ে আসছে। তাহলে এইভাবে আমরা তুল্যাঙ্ক ভারগুলোকে নির্ণয় করতে পারি, জারণ বিজারণের তুল্যাঙ্ক ভার, অ্যাসিড বা ক্ষারের তুল্যাঙ্ক ভার, বা কোনো মৌলের একটা তুল্যাঙ্ক ভার, অথবা আমার লবণের তুল্যাঙ্ক ভার, এইভাবে নির্ণয় করতে পারি। আর কিছু আসতে পারে তুল্যাঙ্ক ভার থেকে, তুল্যাঙ্ক ভার কাকে বলে, তুল্যাঙ্ক ভারের একক থাকে কি থাকে না, আর মৌলের তুল্যাঙ্ক ভার আর পারমাণবিক ওজনের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কে বেশ কিছু কন্ডিশন থাকে। আমি বলেছি যে যোজ্যতা যে তুল্যাঙ্ক ভার আর পারমাণবিক ওজনে এক হয় কিনা, পারমাণবিক ওজনের থেকে তুল্যাঙ্ক ভার কখনো বেশি হতে পারে কিনা, তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে কিনা, আর কোনো মৌলের একাধিক তুল্যাঙ্ক ভার দেখা যায় কিনা। আর একটা কোশ্চেন আছে যে তুল্যাঙ্ক ভার ও যোজ্যতার মধ্যে রিলেশনটা কি, এই জিনিসগুলো থাকে পরীক্ষায়। এছাড়াও অন্যান্য অনেক কাজে আমাকে তুল্যাঙ্ক ভারের কনসেপ্ট লাগবে, তুল্যাঙ্ক ভারের কনসেপ্ট আমাকে ব্যবহার করতে হবে, সেই কারণে তুল্যাঙ্ক ভারটাকে বেশি করে পড়তে হবে।